গঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিলের সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুজন। সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট জাহাঙ্গীরের পুত্র আওরঙ্গজেব, আর সেই আওরঙ্গজেবের হাত ধরেই এই আহসান মঞ্জিলের ইতিহাস ঘটে বুড়িগঙ্গা নদীর তীরে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ইতিহাস এবং তথ্যবহুল ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদটি শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি আমাদের সবার পরিচিত আহসান মঞ্জিল। এক সময় এই প্রাসাদে ছিল নবাবদের রাজকীয় জীবন, সভা সমাবেশ, অতিথি আপ্যায়ন আর রাজনৈতিক কর্মকাণ্ড। আজ সেই রাজকীয় সময় নেই, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আহসান মঞ্জিল এখনো দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর তীরে। আজ চলো ঘুরে দেখি এই ঐতিহাসিক প্রাসাদের ভেতরের গল্প এবং জেনে নেই এর সম্পূর্ণ ইতিহাস। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় বর্তমান ভবন নির্মাণেরও অনেক আগে। এই এলাকা এক সময় ছিল শেখ এনায়েত উল্লাহর একটি বাগান বাড়ি। পরবর্তীতে সেই সম্পত্তি ফরাসি বণিকদের হাতে চলে যায় এবং সেখানে তাদের বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই সম্পত্তিটি কিনে নেন। এরপর তার ছেলে খাজা আব্দুল গনি এই জায়গাটিকে আরো বড় ও রাজকীয় রূপ দেওয়ার উদ্যোগ নেন। 1859 সালে শুরু হয় বর্তমান আহসান মঞ্জিলের নির্মাণ কাজ। দীর্ঘ 13 বছর পর 1872 সালে প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয় বলে ইতিহাসে রয়েছে। আর খাজা আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারেই এর নাম রাখেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর নান্দনিক স্থাপত্য। গোলাপি রঙের বিশাল প্রাসাদ, সামনে প্রশস্ত সিঁড়ি, বারান্দা, অলংকৃত দেয়াল আর উপরে বিশাল গম্বুজ, সব মিলিয়েই এটি ঢাকার অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থাপনা। একটি অংশ ছিল অন্দরমহল আর অন্যটি পরিচিত ছিল রংমহল নামে। স্থাপত্যে ইউরোপীয় ও মুঘল দুই ধরনের প্রভাবই দেখা যায়। তখনকার সময়ে এমন একটি প্রাসাদ নির্মাণ করা শুধু বিলাসিতা ছিল না, এটি ছিল নবাব পরিবারের সামাজিক মর্যাদা ও ক্ষমতারও প্রতীক। এখন আমরা প্রবেশ করছি সেই প্রাসাদের ভেতরে, যেখানে এক সময় বসবাস করতেন ঢাকার নবাব পরিবারের সদস্যরা। ভাবতে অবাক লাগে, আজ এখানে আমরা দর্শনার্থী হিসেবে ঘুরেছি। হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরছে। কয়েক প্রজন্ম আগে এখানেই চলতো নবাব পরিবারের দৈনন্দিন জীবন। এই কক্ষগুলোতে অতিথিদের অভ্যর্থনা জানানো হতো, কোথাও বসতো সভা, কোথাও চলতো পারিবারিক আয়োজন, আর গুরুত্বপূর্ণ অতিথিরা এলে এই প্রাসাদ হয়ে উঠত উৎসব মুখর। দরবার হল এটি আহসান মঞ্জিলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নবাব পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এই জায়গার সম্পর্ক ছিল। এই প্রাসাদের বিভিন্ন কক্ষের দিকে তাকালে কল্পনা করা যায় সেই সময়ের পরিবেশ সম্পর্কে। সামনে বসে আছেন নবাব পরিবারের সদস্যরা, চারপাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আর চলছে বিভিন্ন রকমের আলোচনা। এই সব কিছুই যেন কল্পনার প্রতীক হিসেবে আজও আমাদের দর্শনার্থীদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সেই দরবারও নেই, নবাবদের আনাগোনাও নেই, আছে শুধু পুরনো আসবাব আর ইতিহাসের স্মৃতি। আহসান মঞ্জিলের ভেতরে সুরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এই রাজকীয় চেয়ার, টেবিল এবং অন্যান্য সামগ্রী শুধু পুরনো জিনিসই নয়, এগুলো আমাদের জানায় সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে। এক সময় যে আসবাবগুলো ব্যবহার করতেন নবাব পরিবারের সদস্যরা, আজ সেগুলো কাচের গোড়াটোপে সংরক্ষিত। সময় বদলে গিয়েছে, মানুষও বদলে গিয়েছে, কিন্তু এই জিনিসগুলো এখনও সেই সময়ের গল্প বলে যাচ্ছে। আহসান মঞ্জিলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঢাকার নবাব পরিবারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম ছিলেন নবাব খাজা সলিমুল্লাহ। তিনি শুধু ঢাকার নবাব পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যই ছিলেন না, উপমহাদেশের মুসলিম রাজনৈতিক ইতিহাসেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অসীম। ধারণা করা হয় 1906 সালে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠার সময় তার ভূমিকা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই আহসান মঞ্জিল ছিল সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আহসান মঞ্জিলের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি। দেশি বিদেশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রাসাদে এসেছেন। 1904 সালে
ভাইসরয় লর্ড কার্জন আহসান মঞ্জিলে এসেছিলেন বলে ইতিহাসে রয়েছে। তখনকার ঢাকার রাজনৈতিক ও সামাজিক জীবনে নবাব পরিবারের প্রভাব কতটা ছিল, এই ঘটনাগুলো তারই প্রমাণ। তবে এই প্রাসাদ সবসময় এমন সুন্দর অবস্থায় ছিল না। 1888 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে প্রাসাদটি আবার সংস্কার করা হয়, অর্থাৎ আজ আমরা যে আহসান মঞ্জিল দেখছি তার ভেতরে রয়েছে ধ্বংস আর পুনর্গঠনের ইতিহাস। সময় যত গড়িয়েছে, ঢাকার নবাব পরিবারের প্রভাবও ধীরে ধীরে কমতে শুরু করেছে। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর নবাব পরিবারের সম্পত্তির উপরও বড় পরিবর্তন আসে। এরপর থেকে দীর্ঘ সময় ধরেই এই আহসান মঞ্জিল অবহেলার শিকার হয়। একসময় এই ঐতিহাসিক প্রাসাদটি প্রায় ধ্বংসের মুখে চলে যায়। তখন যদি সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হতো, হয়তো আজ আমরা এই প্রাসাদটিকে এভাবে দেখতে পেতাম না। স্বাধীনতার পর আহসান মঞ্জিলকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সংস্কার ও পুনর্গঠনের পর 1992 সালে 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আজ এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি শাখা জাদুঘর। প্রাসাদের বিভিন্ন কক্ষে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহার্য সামগ্রী, পুরনো ছবি, আসবাবপত্র এবং নানা ঐতিহাসিক নিদর্শন। কিন্তু আমার কাছে আহসান মঞ্জিল শুধু একটি পুরনো প্রাসাদ নয়, এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনো আমাদের সামনে জীবন্ত হয়ে আছে। এক সময় এখানে ছিল নবাবদের রাজকীয় জীবন, ছিল ক্ষমতা, প্রভাব আর ঐশ্বর্য।